আর কতদিন এভাবে চলবে রনি ভাই? সারের দাম বাড়ছে, চারার দাম বাড়ছে, প্রায় সব জিনিসের দামই বেড়ে যাচ্ছে, কিন্তু ধানের দাম তো বাড়ছে না। এভাবে তো আর সংসার চালানো সম্ভব নয়। এত টাকা খরচ করে চাষ করি, অথচ সেই খরচের টাকাটাই ঠিকমতো ওঠে না। দিন দিন যেন কৃষকের জীবন আরও কঠিন হয়ে উঠছে। আমরা এত পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কঠোর পরিশ্রম করি, তবুও শেষমেশ হিসাব মেলাতে পারি না। এখন বুঝতে পারছি না এভাবে আর কতদিন চলবে। আমাদের সংসার কিভাবে চলবে, ছেলে মেয়েদের কিভাবে খাওয়াবো, এই চিন্তায় রাতেও ঘুম আসে না। তুই ঠিকই বলেছিস রাজু, আমারও এখন আর কৃষিকাজ করতে ভালো লাগে না। মনে হয় এই কাজ করে কোনো লাভ নেই। আমি ভাবছি জমিজমা বিক্রি করে ঢাকা শহরে চলে যাব। সেখানে গিয়ে যদি কোনো কাজ জোটে, ধরা যাক ভ্যান চালানো বা অন্য কোনো ছোটোখাটো কাজ, তবু হয়তো ভালো থাকবে। অন্তত প্রতিদিন কিছু না কিছু আয় তো হবে। কিন্তু এখানে চাষবাস করে মনে হচ্ছে একদিন না খেয়ে থাকতে হবে। এত পরিশ্রম করার পরও যখন লাভ হয় না, তখন মনটা সত্যিই ভেঙে যায়। হ্যাঁ রাবু ভাই, আপনি ঠিকই বলেছেন। মনে হয় এটাই আমাদের ভাগ্য। পাশের গ্রামগুলোতে দেখছি ঠিকই চাষাবাদ হচ্ছে, তাদের জমিতে ভালো ফলনও হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে যেন ঠিকমতো কিছুই হচ্ছে না। মাটিও আগের মতো উর্বর নেই, আবার আবহাওয়াও ঠিক থাকে না। তবে একটা কথা শুনেছি, পাশের গ্রামে নাকি একজন সাহেব এসেছেন। তিনি নাকি এমন এক ধরনের নতুন বীজ নিয়ে এসেছেন, যা জমিতে বপন করলে খুব ভালো ফলন হয়। অনেকেই বলছে সেই বীজ ব্যবহার করলে ধানের ফলন অনেক বেশি হয়। আমি ভাবছি যদি সত্যিই তা ঠিক হয়, তাহলে একবার চেষ্টা করে দেখা যেতে পারে। হয়তো এতে আমাদের অবস্থাও কিছুটা ভালো হতে পারে। সততা দিয়ে পেট ভরে কিনা আমি জানি না, কিন্তু এতে অন্তত মনটা শান্ত থাকে। মানুষ তখন নিশ্চিন্তে ঘুমোতে পারে। আমরা যদি মাটিকে বিষ খাওয়াই, একদিন না একদিন সে তার প্রতিশোধ নেবেই, ফসল নষ্ট করে, জমি শুকিয়ে দিয়ে, কিংবা আমাদেরই নানা অসুখ বিসুখের মাধ্যমে। ভাই, আপনার এসব জ্ঞান আমার দরকার নেই। জ্ঞান দিয়ে তো আমার ছেলের স্কুলের বেতন জমা হবে না, আর ঘরের হাঁড়িতেও ভাত উঠবে না। পেটের দায়ই সবচেয়ে বড় দায় রমেশ ভাই। আমি তোমার কষ্টটা বুঝি রামু, কিন্তু ভুল পথে গেলে কষ্ট আরও বেড়ে যাবে। আজ হয়তো একটু লাভ হবে, কিন্তু কাল যদি সেই জমি আর ফসল না দেয়, তখন কি করবে? ধীরে চললেও সৎ পথে চলাই ভালো। জানি না ভাই, মাথাটা ঠিকমতো কাজ করছে না। চারদিকে শুধু দেনা আর চিন্তা। কখনো কখনো মনে হয় যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। চিন্তা করো না, আমরা সবাই মিলে কোনো না কোনো উপায় বের করব। কিন্তু ভুল পথে পা বাড়িও না, কারণ সেই পথের শেষ কখনোই ভালো হয় না। এই ভাইরা, তোমরা কি তোমাদের ভাগ্য পরিবর্তন করতে চাও? দারিদ্র্য ও কষ্টের জীবন থেকে মুক্তি পেতে চাও? কে ভাই আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পলাশ। আমি শহর থেকে এসেছি। আমি শুনেছি এই গ্রামের মানুষ অনেক কষ্টে আছে। ফসলের অভাব, পানির অভাব, আর জমিতে ঠিকমতো ফলনও হয় না। তাই ভাবলাম তোমাদের সাহায্য করি এবং তোমাদের ভাগ্য পরিবর্তনের একটি সুযোগ দিই। সত্যি বলছেন ভাই? সেই বীজ ও সার ব্যবহার করলে কি আমাদের ফসল ভালো হবে? অবশ্যই হবে। আমি যে সারটি দেব, সেটি যদি তোমরা জমিতে একবার ব্যবহার করো, তাহলে গাছ অনেক বড় হবে, সবুজ হবে এবং ফলনও অনেক বেশি হবে। 1 বছরের মধ্যেই তোমাদের অবস্থার পরিবর্তন হতে পারে। তোমাদের দারিদ্র্য দূর হয়ে যেতে পারে। কথাগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু এটা কি সত্যি কোনো ভালো পরিকল্পনা, নাকি কোনো জাদুকরি ফাঁদ? তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তুমি সত্যিই বুদ্ধিমান মানুষ। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। তবে আমি তোমাদের ঠকাতে আসিনি। আমি তোমাদের জন্য উচ্চ মানের হাইব্রিড বীজ এনেছি, আর সঙ্গে এনেছি বিশেষ ধরনের সার। কথা তো খুব ভালো শোনাচ্ছে, কিন্তু আমরা তো গরিব মানুষ। এর জন্য আমাদের কি করতে হবে? তোমাদের খুব বেশি কিছু করতে হবে না। শুধু আমার কাছ থেকে বীজ ও সার নিতে হবে এবং আমার নির্দেশ অনুযায়ী জমিতে ব্যবহার করতে হবে। তাহলেই দেখবে তোমাদের জমি সোনার মতো ফলন দিচ্ছে। সত্যি বলছেন স্যার? যদি আপনার কথা মতো আমাদের ফসল একটু ভালো হয়, তাহলে তো আমাদের দুঃখ কষ্ট অনেকটাই কমে যাবে। হ্যাঁ, আমি সত্যিই বলছি। যদি তোমরা আমার পদ্ধতিতে চাষ করো, তাহলে 1 মৌসুমের ফসলেই তোমাদের সংসার আরামে চলবে। শুধু তাই নয়, ধীরে ধীরে তোমাদের আর্থিক অবস্থারও বড় পরিবর্তন আসবে। তোমাদের জীবন নতুন আশায় ভরে উঠতে পারে। তবে এর জন্য একটি শর্ত আছে।
তোমাদের আমার পদ্ধতি অনুযায়ী চাষ করতে হবে। আগের পুরনো পদ্ধতিতে চাষ করলে হবে না। যেমন লাঙল দিয়ে জমি চাষ করা যাবে না। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তাই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করলে জমি ভালোভাবে প্রস্তুত হয় এবং সময়ও কম লাগে। আরেকটি বিষয় হলো জমিতে পচা গোবর সার ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে উন্নত মানের বৈজ্ঞানিক সার ব্যবহার করতে হবে। এতে গাছ দ্রুত বাড়বে, সবুজ হবে এবং ফলনও অনেক বেশি হবে। আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ করলে জমি থেকে অনেক বেশি লাভ পাওয়া সম্ভব। আমি তোমাদের সবকিছু ধীরে ধীরে বুঝিয়ে দেব, কিভাবে জমি প্রস্তুত করতে হবে, কিভাবে বীজ বপন করতে হবে এবং কিভাবে সারের সঠিক ব্যবহার করতে হবে। তোমরা যদি সত্যিই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাও, তাহলে আগামীকাল আমার বাড়িতে এসে আমার সঙ্গে যোগাযোগ করো। তখন আমি তোমাদের সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে কিভাবে এই নতুন পদ্ধতি তোমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। কিন্তু সাহেব, এই পদ্ধতিতে চাষ করলে তো মাটির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে। মাটি ফেটে যাবে, জমি তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলবে। মাটিরও তো একটা সহ্য করার সীমা আছে। এভাবে চাষ করলে কয়েক বছর পর হয়তো সেই জমিতে আর কোনো ফসলই ফলানো যাবে না। এই চাষিটা দেখছি খুব বেশি কথা বলে আর নিজেকে খুব বেশি বোঝে বলে মনে করে। তোমার ধারণা ঠিক নয়। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। তোমরা যদি আমার দেখানো পদ্ধতিতে জমিতে চাষ করো, তাহলে অল্প সময়ের মধ্যেই তার ফল দেখতে পাবে। 1 বছরের মধ্যেই তোমাদের অবস্থার অনেক উন্নতি হবে আর তোমরা ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠবে। রমেশ ভাই, তুমি তো সত্যিই খুব বোকামি করলে। জীবনে এমন সুযোগ সবাই পায় না, আর পেলেও কেউ সহজে ছেড়ে দেয় না। আমরা তো এতদিন ধরে কষ্ট করে যাচ্ছি। যদি সত্যি এই পদ্ধতিতে আমাদের ভাগ্য বদলে যায়, তাহলে চেষ্টা করে দেখাতে ক্ষতি কি? কখনো কখনো জীবনে ঝুঁকি নিতেও হয়, নইলে নতুন কিছু পাওয়া যায় না। তোমরা আজ আমার কথা বুঝতে পারলে না, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে একদিন ঠিকই বুঝতে পারবে কেন আমি তোমাদের এই কাজটি করতে মানা করেছিলাম। আমি শুধু চাই তোমাদের ভালো হোক এবং তোমরা কোনো বিপদে না পড়ো। যাই হোক, তোমরা যদি এই পথেই এগোতে চাও, তাহলে খুব সাবধানে থেকো এবং ভেবে চিন্তে কাজ করো। মনে রেখো, মাটি আমাদের মা। তাকে কষ্ট দিলে একদিন না একদিন তার ফল আমাদেরই ভোগ করতে হবে। আমি সব সময় চাই তোমাদের মঙ্গল হোক। কি হলো রমেশ, তুমি এখানে বসে আছো কেন? তোমার কি খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না? না রহিমা, আজ আমার খেতে ইচ্ছা করছে না। আমার মনে খুব অশান্তি লাগছে। গ্রামের মানুষগুলো যেন ভুল পথে চলে যাচ্ছে। আমি যত ভাবছি, ততই মনে হচ্ছে সামনে বড় কোনো বিপদ আসতে পারে। কেন এমন বলছো? গ্রামের তো প্রায় সবাই পলাশ সাহেবের কাছে নাম লিখিয়েছে। আমি আরও শুনেছি অনেকেই সেখান থেকে অগ্রিম টাকা নিয়ে এসেছে। কেউ 5,000, কেউ 10,000 টাকা। সবাই তো বেশ খুশি মনে রাজি হয়ে গেছে। তুমি কেন রাজি হচ্ছ না? রহিমা, তুমিও আমার দুঃখটা বুঝতে পারলে না। আমার বাবা আমাকে সব সময় বলতেন, রমেশ, তুই কখনো মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি না। এই মাটি আমাদের জীবনের ভরসা। পলাশ সাহেবের ওই সার ব্যবহার করলে হয়তো কিছুদিন ভালো ফলন হবে, কিন্তু পরে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, মাটি ফেটে যাবে। তখন সেই জমিতে আর কোনো ফসলই জন্মাবে না। আর যদি কয়েক বছরের মধ্যেই খরা নেমে আসে, তখন এই জমিগুলো একেবারে অনাবাদী হয়ে পড়বে। তখন আমরা কি করব? আবার না খেয়ে দিন কাটাতে হবে। আমি এমন কাজ করতে পারি না যা আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আমি কখনোই মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এদিকে দেখো, বাড়ির চাল ভেঙে যাচ্ছে, শিগগিরই ঠিক করতে হবে। ঘরে কোনো টাকা পয়সা নেই, সংসারের কত দায়িত্ব, তবুও তুমি একগুয়েমি করে বসে আছো। অন্তত আমাদের কথা ভেবে হলেও তুমি রাজি হও। না রহিমা, আমি শুধু আজকের কথা ভেবে সিদ্ধান্ত নিতে পারি না। আমি জানি আমাদের কষ্ট আছে, কিন্তু এই কষ্টের সমাধান যদি ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, তাহলে সেই পথে আমি যেতে পারব না। আমি আমার ভবিষ্যৎ এবং এই মাটির ভবিষ্যৎ বিক্রি করতে চাই না। আচ্ছা, বুঝলাম। তোমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। তুমি যা ভালো মনে করো তাই করো, আমি আর কিছু বলবো না। কি গো রাজু মিয়া, আমি কি তোমাকে আগে বলিনি আমার কথার সঙ্গে মিলছে তো এখন? হ্যাঁ স্যার, আপনি সত্যিই যেটা দেখালেন সেটা যেন জাদুর মতো। এত ধান আমি জন্মে কখনো দেখিনি। রমেশ ভাইয়ের মতো ফসলের যত্ন নেওয়ায় আমার জমিতে এত ভালো ফলন হয়েছে। এবার আমি সত্যিই অনেক খুশি স্যার। হ্যাঁ রাজু মিয়া, তুমি আমার মতো করে ফসল ফলাও, যেভাবে আমি বলবো সেভাবে চাষ করো, তাহলেই তোমরা অনেক উন্নতি করতে পারবে।
আর ওদিকে রমেশের জমিতে দেখ ফসল কত সুন্দর এবং ঘন ঘন হচ্ছে। হ্যাঁ স্যার, এটা সব আপনার নির্দেশ অনুযায়ী হয়েছে। আমি মনে করি যদি আমরা ধৈর্য ধরে এবং যত্ন সহকারে চাষ করি তাহলে আমাদের ভবিষ্যতও অনেক সুন্দর হবে। এবার বুঝতে পারছি আধুনিক পদ্ধতিতে চাষ করলে সত্যিই ফলন অনেক বেশি এবং জীবন সহজ হয়ে যায়। আরে রাজু ভাই, আপনার জীবন তো সাহেবদের কারণে পুরো বদলে গেছে। হ্যাঁ গোপাল, সত্যিই তাই। যদি বুদ্ধি থাকে তাহলে কোনো উপায় হয়, কিন্তু ওই রমেশ ভাইয়ের মতো কেউ যখন পুরনো পদ্ধতিতে লেগে থাকে, গাধার মতো খাটুনি করে, তবু 1 টাকাও ঘরে আসে না। এমন অবস্থা থেকে কোনো লাভ হয় না। আমি বুঝতে পেরেছি এখন সময় এসেছে আধুনিক পদ্ধতি গ্রহণের, না হলে কষ্টের জীবন যাপন করতে হবে। এবার আমি মনে করি যারা বুদ্ধি ও সাহস নিয়ে নতুন পদ্ধতি অনুসরণ করছে তাদের জীবন অনেক ভালো যাচ্ছে। ধৈর্য ধরে কাজ করলে ফলনও বেশি এবং ভবিষ্যতও নিরাপদ হয়। আপনারা ঠিকমতো ওষুধ দেননি কেন? ফসলের পোকা কিভাবে লেগেছে? স্যার, আমরা তো আপনার দেওয়া ওষুধ ব্যবহার করেছি, কিন্তু এই পোকাগুলো তো মরছে না, বরং জমির ফসলগুলো আরও নষ্ট করছে। তাহলে ওষুধের ডোজ আরও বাড়ান, পারলে ডবল ডোজ দিন। এভাবে না হলে এই পোকাগুলো মারাও যাবে না এবং ফসল নষ্ট হয়ে যাবে। ভাই, ডবল ডোজ দেওয়ার জন্য তো অনেক টাকা লাগবে। যে টাকায় আমি পুরো বছর সংসার চালাই, ছেলে লেখাপড়ার খরচ এবং অন্যান্য ব্যয় সামলে রাখি, তার মধ্যে আর 1 টাকাও নেই। তাহলে আমরা ডবল ডোজ কিভাবে দেব? সেটা আপনারা ভেবে দেখবেন। আমি এসব জানি না, তবে আমি এটা জানাই যদি ফসল কম হয় বা নষ্ট হয় তাতেও কিস্তি মাফ হবে না। আমি যা বললাম তাই করব। তাই তোমরা চাইলে তোমাদের জমি বিক্রি করে রাসায়নিক সার কিনে জমিতে প্রয়োগ করতে পারো। কি হয়েছে রাজু ভাই, তোমাদের কেন মন খারাপ? যাও তো এর থেকে রমেশ ভাই। এমন সময় বিপদে পড়েছি, সেই বিপদে তোমার জ্ঞান শোনার সময় আমার নেই। আমার ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, জমিতে পোকা লেগেছে, আর কোনোভাবে ফসলগুলো ঠিক করতে পারছি না। ফসলগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, এই কারণেই মন খারাপ। গতবার তোরা যে জমিতে অতিরিক্ত সার প্রয়োগ করেছিলে, মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে, তাই তো তোমাদের জমিতে পোকা লেগেছে আর ফসলগুলো নষ্ট হচ্ছে। ভাই, এখন আমরা কি করব? এখন তোরা আগের পদ্ধতিতেই চাষ কর। জমিতে গোবর সার দাও, নিম পাতার পানি দিয়ে দেখো। এই সব ব্যবস্থায় হয়তো ফসল বাঁচানো সম্ভব হবে। আচ্ছা ভাই, চেষ্টা করি। আশা করি এবার ফসলগুলো বাঁচবে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমার টাকা আগামী মাসের মধ্যে চাই। স্যার, দয়া করে শুনুন। এবার তো বৃষ্টি হয়নি, আমরা কোথাও থেকে পানি পাচ্ছি না। জমির মাটি ফাঁক হয়ে গেছে, কোনো ফসল হয়নি। আমরা কি খাবো? আর আমরা আপনার টাকা কিভাবে শোধ করব? আমাদের তো দেওয়ার মতো কিছুই নেই। তোমরা কি খাবা না থাবা সেটা আমার দেখার বিষয় নয়। যখন লাভ করছিলে তখন বউয়ের জন্য গয়না বানিয়েছিলে, সেই সময় কি আমাকে কিছু দিয়েছিলে না? এখন লস হয়েছে, তখন আর অজুহাতের সুযোগ নেই। তাড়াতাড়ি টাকা দাও, না হলে তোমাদের জমি বিক্রি করে টাকা আদায় করব। স্যার, এই জমিটা কেউ তো কিনবে না। সবাই জানে যে এই জমিগুলো নষ্ট হয়ে গেছে, এখানে কোনো ধরনের চাষ হচ্ছে না। আমরা কিভাবে আপনার টাকা দেব? আমি এসব জানি না। আমার কাছে কোনো অজুহাত চলবে না। তোমরা আমার টাকা তাড়াতাড়ি দাও। আমার টাকা আমি চাই। স্যার, আমরা সত্যিই চেষ্টা করেছি, কিন্তু প্রকৃতির অসুবিধায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা চাইলে আপনাকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু জমি এখন পুরোপুরি নষ্ট। চেষ্টা নয়, ফলাফল চাই। তোমরা দ্রুত ব্যবস্থা নাও, না হলে তোমাদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভাই, আমাকে বাঁচাও। সাহেব আমার ভিটা দখল করতে আসছে। আমার খাওয়ার মতো এক মুঠো চালও নেই। আমি এখন কি করব বুঝতেছি না। আর এদিকে দেখছি তোমার জমি উর্বর ঠিকই আছে। তুমি কি জাদু করছো রমেশ ভাই? ভাই, এটা কোনো জাদু না। আমি আমার জমি ঠিকঠাকভাবে রক্ষা করছি, আগের পদ্ধতিতে চাষ করছি, তাই আমার জমিতে পোকামাকড় কম, মাটি ভেঙে যায়নি। ভাই, আমাদের জমিতে কোদাল মারলেই মাটি ভেঙে যাচ্ছে, কিন্তু তোমার জমিতে মাটি নরম, ফসল সুন্দর হয়েছে। আমি তো বুঝতেই পারছি না, একই রোদ একই বৃষ্টি, তবুও আমাদের জমি কেন ভেঙে যাচ্ছে আর তোমার জমি এত উর্বর? তুমি কি সত্যি জাদু করছো? রাজু ভাই, এটা কোনো জাদু নয়। আমি আমার জমিতে রস ধরে রাখি, কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না।
আমার জমিতে গাবর সার প্রয়োগ করি, এজন্য জমির উর্বরতা ঠিক থাকে, মাটি ভালো থাকে আর ফসলও সুন্দর হয়। ও তাই তো, মানে আমাদের ভুল ছিল, আমরা অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করেছি, তাই মাটির ভরকট ভেঙে গেছে। হ্যাঁ ভাই, প্রকৃতি ঠিক রেখে চাষ করলে ফসলও ভালো হয়। জমির যত্নই সবচেয়ে বড় ধন। পরিস্থিতি খুবই সংকটাপন্ন পলাশ সাহেব। আপনার টাকা চাইছেন আর এইদিকে কৃষকদের ঘরে কোনো খাবার নেই। পলাশ সাহেব, হয়তো এদের কিছুদিন সময় দিলে ভালো হয়। জমিদার সাহেব, ব্যবসায় মায়া মমতা চলে না। যদি তারা আমার কথা মতো কাজ করত, তাদের ফসল আজ নষ্ট হতো না। কিন্তু তারা আমার পরামর্শ মেনে চলেনি, তাই আজ এ অবস্থা। বুঝতে পারছি, কিন্তু কি করা যায়? কৃষকগুলোও তো বিপদের মধ্যে থাকুক, আমি আমার টাকা চাই। নিয়ম ও পরিকল্পনা মেনে চললে বিপদ এভাবে বড় হতো না। মিথ্যা কথা বলবেন না পলাশ সাহেব, এরা তো আপনার পরামর্শ অনুযায়ী চলেছে, কিন্তু আপনার অতিরিক্ত রাসায়নিক সার তাদের জমি নষ্ট করেছে। আমাদের মাতৃভূমি থেকে মাটি ও পুষ্টি কেড়ে নেওয়া হয়েছে। আপনি জানতেন এসব ঘটবে, কিন্তু নিজের ব্যবসার স্বার্থে কিছু বলেননি। আচ্ছা, তুমি কি সেই চাষি নও যে কয়েক বছর আগে বেশি কথা বলতো? এখন তো তোমার সাহসী দেখছি, সরাসরি আমার মুখে কথা বলছো। এই সাহস আমার নয়, আমার মাতৃভূমির। জমিদার সাহেব, আপনি যদি আমার জমিতে আসতেন, চোখে দেখতেন আমার জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে, কারণ আমি আমার ভূমি ও মাটির সঙ্গে কোনো প্রতারণা করিনি। দেখলাম। তবে ব্যবসায় সবাইকে নিজের স্বার্থ রাখতে হয়। স্বার্থ নয় সাহেব, প্রকৃতির সঙ্গে সততা ও বিশ্বাস রাখলে ফলও সুন্দর হয়। আজ এই ফসলই তার প্রমাণ। হ্যাঁ জমিদার মশাই, সবার জমি নষ্ট হয়ে গেছে, কিন্তু রমেশের জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে। এই দেখেই বোঝা যায় যে পলাশ সাহেব আমাদেরকে ঠকিয়েছে। আমরা সঠিকভাবে পরামর্শ মেনে চলেছিলাম, তবুও ফসল নষ্ট হয়েছে। ঠিক বলছে রাজু ভাই, আমরা এর বিচার চাই। এই ধরনের অবিচারের কোনো স্থান হওয়া উচিত নয়। যারা আমাদের ঠকিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। বাবারে বাবা, গ্রামের মানুষ ক্ষেপে উঠেছে। এখান থেকে এখন পালাতে হবে। পলাশ সাহেব, আপনি কোথায় পালাবেন? আপনাকে পালাতে দেওয়া হবে না। আপনাকে এই জমিগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। কেন কেন আমি ক্ষতিপূরণ দেব? আমি তো কাউকে জোর করে সই করাইনি, সবাই তো নিজের ইচ্ছাই সই করেছে। পলাশ সাহেব, যদি আপনি ক্ষতিপূরণ না দেন, আমরা পুলিশের সাহায্য নেব। না ভাই না, আমি সব ক্ষতিপূরণ দেব, তাও আপনি পুলিশকে ডাকবেন না। আচ্ছা পলাশ সাহেব, আমরা পুলিশকে ডাকব না যদি আপনি সব ক্ষতিপূরণ দেন। ঠিক আছে, আমি সব দিয়ে দেব, আর কোনো ঝামেলা চাই না।